আরেক রান। দে দে দে, এদিকে দে। আরেকটা তাড়াতাড়ি আরে পালা। এবার ধরো। যা যা। আরে তাড়াতাড়ি যা। এদিকে দে তাড়াতাড়ি। আরে জোরে দৌড়া ভাই। খেলতে খেলতে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া কোনো আশ্চর্য বিষয় নয়, কিন্তু খেলাকে সবসময় খেলার মতো করেই খেলা উচিত। অমরাবতী, মহারাষ্ট্র, 2014। 8 বছরের দীপুর খেলতে খেলতে বল লাগে আর খুব জোর আঘাত পায় সে। আর তারপর যে খেলাটা শুরু হলো তাতে এমন গভীর আঘাত লাগলো যে গোটা অমরাবতী কেঁপে উঠল। অভি, অভি গেল কোথায় ছেলেটা? আরে দরজাটাকে বন্ধ করলো। অভি, অভি এখানে বসে আছিস কেন? খিদে পায়নি তোর? চল খাবার খাবি, চল আয়। কি হয়েছে? চল আয়, ওঠ। আরে চল ওঠ তো, এখানে বসে আছিস কেন? আয়, খিদে পায়নি নাকি তোর? আরে কি হয়েছে? কি হয়েছে তোর? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ কি হয়েছে বাবা, বল আমায়। কি হয়েছে? হ্যাঁ না, আরে বাবা এসেছে। কি হয়েছে তোর? এই তো। আরে বাবা মা, কি খবর? হ্যাঁ বাবা কি এনেছে? বিস্কুট। হ্যাঁ নাও, খাও খাও। হ্যাঁ বাবা। এই শোনো। হ্যাঁ। আরে আমার একটু জল দাও না। হ্যাঁ আনছি, দাঁড়াও। এই দরজা বন্ধ করে কে রেখেছে রে? কি গরম রে বাবা। সকাল থেকে এরকম করছে, জানি না কি হয়েছে ওর। কি হয়েছে বাবা? জল দাও। হ্যাঁ আরে লোক এসেছে, দরজা খুলবো না নাকি? তখন থেকে এরকম করে যাচ্ছে। শয়তান ছেলে। আমার ছেলেকে মেরে চোখ নষ্ট করে দিচ্ছে। কি করছো তোমরা? দেখ এদিকে, তোর ছেলে বলবে আমার ছেলে চোখটাই নষ্ট করে দিয়েছে। ওর চোখটা নষ্ট হয়ে গেল। আমার ছেলে চোখটা নষ্ট হয়ে গেল, তুই কি দেখতে পাচ্ছিস না? ডাক্তারের কাছে নিয়ে চলে আসি। তুই ওর চোখে বল মেরেছিস? না না, খেলতে খেলতে লেগে গেছে, আমি জেনে বুঝে করিনি। হসপিটালে যাও, এখানে ঝগড়া করে কিছু হবে না। চলো চলো এখান থেকে, চলো। এই তুই এটা ভাবিস না যে তুই পার পেয়ে যাবি। ভগবান শাস্তি দেবেন তোকে, শাস্তি পাবি তুই। মনে রাখিস, আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিয়েছিস তুই। বদলা নিয়েই ছাড়বো আমি। চল ছাড় না, চল যাও হসপিটাল যা ভাই, হসপিটাল যা। সুরভি, আমি ফ্যাক্টরি যাচ্ছে। নিজের সব জিনিস নিয়েছো তো? ওর খেয়াল রেখো। নে। আমি জেনে বুঝে মারিনি ওকে, ভুল করে লেগে গেছিল। তুই চুপচাপ খেয়ে নে তো। মা, আমি 1 সপ্তাহ ধরে স্কুলেও যাইনি। স্কুল তো কি, ঘরের বাইরেও যাইনি আমি। আজ আমি একটুখানি আমার বন্ধুদের সাথে খেলতে যাই। প্লিজ মা, একটুখানি। ঠিক আছে, যা
কিন্তু বেশি দূরে যাস না, বাড়ির বাইরেই খেলিস, ঠিক আছে? আর তাড়াতাড়ি ফিরবি। অভি, এই অভি, তোরা অভিকে কোথাও দেখেছিস? জানি না কাকিমা। কোথায় চলে গেল? শুনছো? ওগো শুনছো? আরে শোনো না, পেলে ওকে? না, অনেক খুঁজেছি ওকে। কি গো, পেলে ওকে? হ্যাঁ, কি গো বলো না। না বলছি তো। কোথায় গেল? হুমকি দিয়ে গিয়েছিল প্রতিশোধ নিয়ে ছাড়বে। ওরাই কিছু করে দেয়নি তো? হ্যাঁ, খোলো, দরজা খোলো। আমার ছেলে কোথায়? কি হয়েছে? কোথায় আমার অভি? তোর ছেলে নেই এখানে। এ তোর স্বামী কোথায়? স্বামী কোথায় আছে মানে? কাজে গেছে। তোরা আমাদের হুমকি দিয়ে এসেছিলিস না? তোরাই লুকিয়ে রেখেছিস আমার ছেলেকে। দেখো আমাকে। নেই এখানে তোর ছেলে, নেই এখানে তোর ছেলে, বললাম না একবার? দেখো যা কিছু হয়েছে, আমি ভয় করছি। যা এখান থেকে, আমার কাছে তোর ছেলে নেই, বুঝতে পেরেছিস? দেখো সোজাসুজি আমার ছেলেকে ছেড়ে দাও, না হলে বেরো এখান থেকে। এলেন উনি। খোলো, খোলো। পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি বছর কম বেশি 44,000 বাচ্চা নিখোঁজ হয়ে যায়। নিজের বাচ্চাকে হারানোর দুঃখ কতটা তা কল্পনাও করা সম্ভব নয়। অশোক আর সুরভি পাগলের মতো তাদের সন্তানকে লাগাতার খুঁজে চলেছিল, আর এই পাগলামি এবং ভয়ের পিছনে সেই সাংঘাতিক ভয়ঙ্কর হুমকিটাও ছিল যা কিশোর নামের এক ব্যক্তি দিয়েছিল। গাড়ির বাইরেই খেলছিল সাহেব। তুমি কোথায় ছিলে? স্যার আমি তো ফ্যাক্টরি চলে গিয়েছিলাম স্যার। হ্যাঁ স্যার, কিন্তু যখন আমি বেরোচ্ছিলাম তখন আমার ছেলে বাড়িতে বসে খাবার খাবার পরে ও বাইরে খেলতে গিয়েছিল সাহেব। আধ ঘন্টা পর গিয়ে দেখলাম ওখানে কেউ ছিল না। আমি আশেপাশেও জিজ্ঞেস করেছি, পুরো পাড়াতে খুঁজেছি, কিন্তু কোথাও ছিল না। ওই দিন ওরা হুমকি দিয়ে গিয়েছিল। কে? স্যার ওই আমাদের বস্তিতেই থাকে, কিশোর সাঠে। স্যার ওর বাচ্চাকে আমি এর বদলা নিয়েই ছাড়বো। মনে রাখিস, জীবনটা নষ্ট করেছিস আমার ছেলের তুই। চলো। স্বামী কি করে? সাহেব ফ্যাক্টরিতে গেছে। ফিরে আসে কখন? দেরি করে আসে, এক্সট্রা শিফট করে তো। সাহেব ওর ছেলে না আমার ছেলের চোখ নষ্ট করে দিয়েছে। তারপর এখানে এসে ও চেঁচামেচি করছে। আমি চেঁচামেচি করছি? তুই আমার ছেলেকে ভেতরে লুকিয়ে রেখেছিস, বার কর ওকে। হ্যাঁ স্যার ঠিকই বলছে। সবার আগে চেঁচামেচি তোর স্বামী করেছে। ওর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসছে। এখন ওর বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, সন্দেহ করবে না? সাহেব আমরা গরিব মানুষ, কারোর ছেলেকে নিয়ে আমরা কি করব? মোবাইল আছে ওর কাছে? হ্যাঁ সাহেব। নাম্বার বলো। 98 The number you have called is currently not reachable. স্যার এটা তো নট রিচেবল। ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ নাও। কিশোর সাঠে কোথায়? কিশোর সাঠে স্যার ও তো আজ আসেনি। কাল এসেছিল স্যার আমি একবার চেক করে দেখছি। দেখো। হ্যাঁ স্যার ও কালকে ওর এসেছিল। কখনো কারোর সাথে ঝগড়া হয়েছিল? মারপিট? না স্যার। স্বভাব কেমন ওর? একটু বদমেজাজি ও, খুব তাড়াতাড়ি রেগে যায় ও, আর সবসময় টেনশনে থাকে। স্যার ও নাগরে, ওর সঙ্গেই কাজ করে ও। নাগরে এদিকে আয় তো একবার। নমস্কার স্যার। কিশোর সাঠে কোথায়? জানি না স্যার, আজকে আসেনি ও। আচ্ছা এর মধ্যে ওর সাথে কোনো কথা হয়েছিল? হ্যাঁ স্যার হয়েছিল, কালকে কথা হয়েছিল। ওর ছেলের চোখে চোট লেগেছিল স্যার, খুব রেগেছিল। আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে ও, কিছুতেই ছাড়বো না আমি ওকে। খুব রাগী মানুষ ও, অল্পতেই মাথা গরম হয়ে যায়। যাও। কিশোর স্যারের কোনো ছবি আছে? হ্যাঁ স্যার দিচ্ছি আমি।
এই নিন স্যার। স্যার, কিশোর আজকে ফ্যাক্টরিতে যায়নি, কোথায় গেছে কেউ কিছুই জানে না। মানে ওর স্ত্রী তাহলে মিথ্যে বলল? হ্যাঁ স্যার, আমার কথা ফ্যাক্টরি ওয়ার্কারের সঙ্গেও হয়েছে। ও বলছিল ও নিজের বাচ্চাকে নিয়ে একটু বিভ্রান্ত ছিল, আর কি একটা হিসাব বরাবর করার কথা বলছিল। আর স্যার, আমি এটা ভাবছিলাম যে যদি এই কেসের মধ্যে কিশোরের হাত না থাকে তাহলে মামলাটা কিডন্যাপের নয় তো? না আপনি, এই মামলাটা মুক্তিপণের নয়, কারণ মুক্তিপণ দেওয়ার ক্ষমতা এই পরিবারের নেই। এখানে এখানে পুলিশ এসেছিল, আমি বেরিয়ে যাচ্ছি। চল চল তাড়াতাড়ি। চল। কিশোর আগেই পালিয়েছিল আর তার স্ত্রী এখন পালানোর চেষ্টায় রয়েছে। কেসটা আদতে কি সেটা বোঝা খুবই মুশকিল ছিল, যদিও ঘটনাক্রম বারবার এটাই ইঙ্গিত করছিল যে হোক বা না হোক বদলা নেবার ঝোঁকে কিশোর বাচ্চাটাকে অপহরণ করেছে। আর যখন পুলিশ তদন্ত শুরু করলো তখন পুরো পরিবার পালাতে ব্যস্ত। আইনকে ফাঁকি দিয়ে পালানো তো মুশকিল অবশ্যই, কিন্তু নিজের কাছ থেকে পালানো ভীষণই কঠিন। মন ছায়ার মতো পিছু নেয়, সেই জন্যই তো সুরভির মনের মধ্যে থাকা অবিনাশ থেকে থেকেই তাকে ডাকছিল। এই সুরভি, সুরভি, এই শোনো না সুরভি, আমাদের ছেলে না কালকের মধ্যে চলে আসবে। হ্যালো, কোথায়? স্যার, বডিকে এখানে আনতে কেউ দেখেনি। হয়তো হতে পারে যে কাণ্ডটা রাতের বেলা হয়েছে, আর কেউ এটাও বলছে যে এটা হয়তো জীবজন্তুর হামলা। না আপনি, এই কাজটা কোনো জীবজন্তু করেনি, কারণ শরীর টুকরো অবস্থায় পাওয়া যায়নি, ওর চোখটাও তুলে নেওয়া হয়েছে। এই কিশোর সাথীকে ধরার জন্য সব রকম চেষ্টা করতে হবে। ওর স্ত্রীর ব্যাপারে কোনো খোঁজ মিলল? না স্যার, কিন্তু ওর বাপের বাড়ি নাসিকে, আমরা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছি। এই কিশোর সাথীকে খুঁজে পাওয়াটা খুবই জরুরি। অবিনাশকে পাওয়া গেছে, কিন্তু সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। তার মা বাবাকে বোবা করে দিয়েছে সে। পুলিশের বক্তব্য ছিল যে এটা কোনো জীবজন্তুর কাজ নয়, আসলে কোনো মানুষেরই কুকর্ম ছিল এটা। কিন্তু মানুষকে এত অমানবিক হতে পারে? হয়তো মানুষই এতটা নিচে নামতে পারে। যদি এটা খুনই হয়ে থাকে তাহলে কে করেছিল এই খুন? কিশোর কি? কিশোর তখনও পর্যন্ত নিখোঁজ, আর পুলিশ তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
এখানে দাঁড়ান। আমার ছেলে দিব্যি খেয়ে বলছি স্যার, আমি কিচ্ছু করি। হুমকি তুই দিয়েছিলি না? হ্যাঁ স্যার, হুমকি আমি দিয়েছিলাম স্যার, আমি স্বীকার করছি তো স্যার। আপনিই বলুন স্যার, আমার ছেলের জায়গায় যদি আপনার ছেলে হতো আর তার চোখ যদি কেউ নষ্ট করে দিত স্যার, আপনার রাগ হতো কিনা স্যার? আমারও রাগ হয়েছিল স্যার, কিন্তু আমি মারিনি ওকে স্যার, আমি সত্যি মারিনি, মারিনি স্যার। তাহলে তুই পালালি কেন? হ্যাঁ, তুই তো পালালি, তোর স্ত্রীও পালিয়ে গেল, দুজন একসঙ্গে মিলে কাজটা করেছিস, এখন ড্রামা করছিস। না স্যার, আমি তো ওই ঔরঙ্গাবাদে গিয়েছিলাম স্যার। কেন? ওখানে ছেলের অপারেশন হতো স্যার চোখের। আমার বন্ধুর এক চেনা ডাক্তার আছে, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এই স্যার। মিছিমিছি গল্প বানিয়ে বলিস না, যদি আমরা হসপিটালে গিয়ে জিজ্ঞাসাবাদ করি না সবকিছু বেরিয়ে পড়বে। জিজ্ঞেস করার করো স্যার, যাকে খুশি জিজ্ঞেস করো, ওখানে ডাক্তার চৌহান আছে, তাকে জিজ্ঞেস করো। তাহলে তোর বউ পালালো কেন? ওই অশোক আর ওর বউ এসে আমাদের বাড়িতে ঝামেলা করছিল স্যার, তারপরে আপনারা আসেন, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, তাই ওকে আর দিবুকে নিয়ে কোলাপুর চলে যাই স্যার। ওর বোন থাকে ওখানে স্যার। ওই বাচ্চাটার লাশ পাওয়া গেছে, লাশ। তোর বাচ্চাটার একটা চোখের পরিবর্তে তুই ওর দুটো চোখ নিয়ে নিলি। আরে আমি ওকে কিচ্ছু করিনি স্যার, আমি সত্যি ওকে মারিনি, আমি আমার ছেলের দিব্যিকে বলছি স্যার, আমি ওকে মারিনি। কাকি, আমি নিতিন। স্যার, ঔরঙ্গাবাদে পুলিশ খোঁজ নিয়ে জানিয়েছে কিশোর সাঠে নামে একটা লোক নির্মলা হসপিটালে আই স্পেশালিস্ট দেখাতে এসেছিল। তার মানে কিশোর সাঠে সত্যি বলছে? হ্যাঁ স্যার, ওর বউ নাসিকে নয়, নিজের বোনের কাছে কোলাপুরে গেছে। বড় আশ্চর্যের ব্যাপার, যদি এই কিশোর সাঠে বাচ্চাটাকে না মেরে থাকে তাহলে কে মারল আর কেন? বাচ্চাটার কেনা বেচা হতে পারত, কিন্তু মৃত্যু কেন, তাও এত নিষ্ঠুর ভাবে? প্রমাণের একটা সংকেত কিছুটা দূরে গিয়েই শেষ হয়ে গেল। সন্দেহের তীর কিশোরের দিকে ইশারা করতে করতে আবার আগের জায়গাতেই ফিরে এলো। ফের একবার পুলিশকে শুরুর থেকে শুরু করতে হলো, নতুন রাস্তায় চলতে হলো। কিন্তু পুলিশ এটা জানতো যে প্রমাণ সামনেই আছে, শুধু জটিল জালে সেটা ঘিরে আছে। অবিনাশের লাশের থেকে বড় প্রমাণ কি হতে পারে? তার উপর লাশটা যেখানে পাওয়া গেছে সেই পুকুর, ওই রাস্তা দিয়েই তো অপরাধী এসেছিল। আপনি বাচ্চারা লাশটাকে এখান থেকে দেখেছিল না? হ্যাঁ স্যার, এখান থেকেই দেখেছিল। এই জমিটা দেখেছো? হ্যাঁ স্যার, কিন্তু এখানে এত ঘাস আর পাথুরে জমি, পায়ের চিহ্ন পাওয়া মুশকিল। পায়ের চিহ্ন তো এখানে ছিলই না, কারণ বডিটা এখান থেকে নয়, ওই যে ঝোপের মধ্যে জমি দেখছো না? হ্যাঁ স্যার, ঠিক ওইখান থেকে ফেলা হয়েছে। এই জমিটা দেখেছো? হ্যাঁ স্যার, কিন্তু এটা তো একদম প্লেন। প্লেন ছিল না, বানানো হয়েছে। হ্যাঁ স্যার, এখানে দু চারটে দাগ দেখছি টানা হ্যাচড়ার। এটা কি স্যার? রেক্সিনের টুকরো। এটা তো সিট বা সোফায় লাগানো হয়। খুনি যেই হয়ে থাকুক খুবই সতর্ক ছিল। লাশটা এখানে ফেলবার জন্য পুরো প্রস্তুতি ছিল ওর।
ও খুব সাবধানে এখান থেকে এসেছিল, লাশটাকে নিয়ে লাশটাকে ফেলে আর তারপর উল্টো পায়ে ফেলে রাখা জিনিসটার ওপর পা দিয়ে দিয়ে ও চলে যায়। কোনো পায়ের চিহ্ন না রেখে। ধরে নাও ওর কাছে এমন একটা পাত্র ছিল আর ওই পাত্রটা কোনো ব্লু রেক্সিন দিয়ে ঢাকা ছিল। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কোনো জীবজন্তুই বাচ্চাটার উপর হামলা করেনি, বরং তার থেকেও কোনো ভয়ঙ্কর জীবই হামলা করেছে। মানে? মানুষ। বাচ্চাটাকে গলা টিপে খুন করা হয়েছে, ওর চোখ এবং কিডনি দুটোই বের করে নেওয়া হয়েছে কোনো সার্জিক্যাল ব্লেড দিয়ে। সার্জিক্যাল ব্লেড? আপনি এই কেসটা কিন্তু খুব জটিল হয়ে পড়ছে। এই পোস্টমর্টম রিপোর্টটা তো ওই কেসটার পুরো দিশাই বদলে দিয়েছে। হ্যাঁ স্যার। এই অপরাধ এমন কোনো ব্যক্তি করেছে যে সার্জারির জ্ঞান রাখে। অর্গান বের করে নেওয়ার পেছনে কোনো বিরাট বড় হাত রয়েছে, ঘৃণা, প্রতিশোধ, তার থেকেও বড় কিছু। হ্যাঁ স্যার, এখন তো কিশোরের কথাটাও কনফার্ম হয়ে গেছে। আমার তো এই কেসটা অর্গান ট্রাফিকিং এর মনে হচ্ছে। আচ্ছা, অমরাবতীতে কটা হসপিটাল রয়েছে? ছোট বড় সব মিলিয়ে মোটামুটি 1 ডজন। এই সব কটা হসপিটালে যাও আর খোঁজ না সম্প্রতি কোনো অর্গান ট্রান্সপ্লান্টের কেস এসেছিল কিনা। ওকে স্যার। একটা কেস তো এসেছিল, সেটা কর্নিয়া গ্রাফটিং এর, বাট ওই কেসে পেশেন্টের মাই ডোনার ছিল। আনফরচুনেটলি 2 দিন আগেই উনি মারা গেছেন। আপনি যদি চান তো হসপিটালের রেকর্ড চেক করতে পারেন। আপনি অর্গান ট্রান্সপ্লান্ট হোক বা না হোক, কিন্তু বাচ্চাটার সার্জারি নিশ্চয়ই হয়েছে, আর তাও সার্জিক্যাল ব্লেড দিয়ে। স্যার আমি কিছু বুঝলাম। এই এলাকাতে যতজন কেমিস্ট আছে সবার কাছে খোঁজ নাও যে সম্প্রতি কার কাছ থেকে 3টে সার্জিক্যাল ব্লেড কেনা হয়েছিল। অর্গান যেখানে লেগে থাকুক, কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটার সঙ্গে অমানবিক কাজ তো হয়েছে এই অমরাবতীতেই। চলো গ্রামে আরেকবার গিয়ে দেখা যাক, যদি কোনো সূত্র হাতে চলে আসে। আচ্ছা একটু শোনো এদিকে, তোমরা অবিনাশকে চেনো না? হ্যাঁ। আচ্ছা ওই দিন অবিনাশের সঙ্গে কি হয়েছিল? আমি, অবিনাশ আর অমল একসাথে খেলছিলাম, তারপরে আমি আর অমল চলে গেলাম। তারপর জানি না কি হয়েছে। আচ্ছা কোনো অপরিচিত লোককে ওর সাথে দেখেছিলে? হ্যাঁ, একটা চকলেট আঙ্কেল ছিল। কোন চকলেট আঙ্কেল? ও অবিনাশকে প্রায়ই চকলেট দিত। তুমি কখনো দেখেছো আগে? না। তাহলে কি করে বুঝলে? অবিনাশ আমাদের বলতো। আপনারা কোনো চকলেট আঙ্কেলকে চেনেন? না স্যার। অবিনাশ কখনো এই কথা বলেনি? না। অবিনাশের সব থেকে কাছের এবং প্রিয় বন্ধু কে? সাহেব, সাহেব আমরা গরিব মানুষ, আমাদের ছেড়ে দিন সাহেব। আমার এই ছেলেটার, ওর চোখ নষ্ট হয়ে গেছে। আচ্ছা অবিনাশ তোমার খুব ভালো বন্ধু ছিল তাই না? হ্যাঁ সাহেব, ও আমাকে সেদিন ইচ্ছে করে মারেনি, ও তো আমার সব থেকে ভালো বন্ধু ছিল। ও কোনো চকলেট আঙ্কেলের ব্যাপারে বলেছিল? হ্যাঁ, ও বলছিল ওকে নাকি ওই চকলেট আঙ্কেল ওকে নাকি রোজ চকলেট দেয়। দীপু। হ্যাঁ অবিনাশ, এই দেখ চকলেট। বাহ, চকলেট কে দিল তোকে? আরে চকলেট আঙ্কেল আছে না, উনি দিয়েছেন, নে তুইও খা। আর ওর অটোতে ওকে ঘুরতেও নিয়ে যেত। অটোতে? তুমি কখনো দেখেছো? না, ওই এখানে সাইকেলের দোকানের কাছে ওকে ছেড়ে দিয়ে যেত। ওই ওখানে দাঁড় করাতো অটোটা, বাচ্চাটা নামতো আর অটোটা চলে যেত। কখনো অটোওয়ালার মুখটা দেখেছো? না স্যার, ড্রাইভার তো কখনো অটো থেকে নামতো না। আচ্ছা অটোর কোনো নাম্বার বা কোনো বিশেষ কিছু মনে পড়ছে? নাম্বার তো মনে পড়ছে না স্যার, কিন্তু অটোর পিছনে একটা ঈগলের চিহ্ন ছিল। অটোতে ঈগলের চিহ্ন? এটা সব থেকে বড় সূত্র আমাদের কাছে। এখন সব থেকে প্রয়োজন অটো ড্রাইভারের সাথে জড়িত তথ্যের। ও যদি সেই ব্যক্তি হয় যে কাণ্ডটা করেছে, তাহলে বাকি তথ্যগুলো একের পর এক উঠে আসবে। স্যার ওই সার্জিক্যাল ব্লেডের ব্যাপারে অনেক খবর আমার কাছে এসেছে স্যার। ওই বাপাত্র রোডে একটা মেডিকেল স্টোর আছে, ওর কেমিস্ট বলল যে ওর দোকান থেকে এই ব্লেডটা কেনা হয়েছে, আর যে কিনেছে তার ব্যাপারে একটা বিশেষ কথা বলেছে। স্যার হালকা একটু দাড়ি ছিল ওনার, ডক্টরের প্রেসক্রিপশন ছিল, মার অপারেশন ছিল, 3টে সার্জিক্যাল ব্লেড নিয়ে গেছেন উনি। ডক্টরের নাম ছিল এই প্রেসক্রিপশনে? হ্যাঁ, ডক্টর মাত্রে। আর কিছু? স্যার উনি অটো ড্রাইভার ছিলেন, নিজের অটোতেই এসেছিলেন, বারবার একটাই কথা বলছিলেন। বুঝলেন না? আমি বলেছিলাম না আপনি, একটা সূত্র পাবো আর বাকি সূত্রগুলো একের পর এক চলে আসবে।
ওই পাংচারওয়ালা বাচ্চাটাকে অটো থেকে নামতে দেখেছিল। কেমিস্ট্রির দোকানেও একজন অটোওয়ালা গিয়েছিল, মানে একটা অটো আর একজন অটোওয়ালা। স্যার এই অমরাবতী শহরে 3টে অটো স্ট্যান্ড এখন আছে। তাহলে খোঁজ নাও কোন অটোতে ঈগলের চিহ্ন রয়েছে, কে কেমিস্টের দোকানে গিয়েছিল, আর কোন অটোওয়ালার সাথে ওই বাচ্চাটার বন্ধুত্ব ছিল। এই ঈগলের চিহ্ন আমাদের কাছে খুব বড় সূত্র। স্যার আমরা এই লোকটাকে খুঁজে বের করবই। একটা কাজ করা যাক, সবচেয়ে আগে কামাত হসপিটালে যাই আমরা। স্যার গত 3 দিনে এখানে কোনো বড় অপারেশন তো হয়নি, আর আমাদের সার্জনও গত 1 সপ্তাহ ধরে ছুটিতে আছেন। যে প্রেসক্রিপশনটা দেখিয়ে ওই লোকটা 3টে সার্জিক্যাল ব্লেড কিনেছে, তাতে কোনো ডক্টর মাত্রের নাম ছিল। প্রায় বছর 2 আগে ডক্টর মাত্রে এখানে কাজ করতেন। এই অটোওয়ালা মিথ্যে কথা বলে 3টে ব্লেড কিনেছিল। এর থেকে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে এই ব্লেডগুলো ও ওর মার জন্য কেনেনি, বরং অপরাধটাকে সংগঠিত করার জন্য। আমাদের অপরাধী এখানেই আছে আপটে। একটা কাজ করো, পুরো শক্তি লাগাও আর এই অটো রিক্সাকে বার করো। অটোর সাথে সাথে নিখোঁজ অপরাধীকেও পাওয়া যাবে। না স্যার, ওই ঈগলের ছবিওয়ালা অটো তো এখানে থাকে না। কি হয়েছে, কিছু পেলে? আমরা 3টে অটো স্ট্যান্ডই দেখেছি, কিন্তু ঈগলওয়ালা অটো কোথাও ছিল না। স্যার মনে হচ্ছে অপরাধটা করে শহর থেকে বেরিয়ে গেছে। এটাও তো হতে পারে যে অটোটাকে কোথাও লুকিয়ে ফেলেছে, অথবা অটোটার কালার পাল্টে দিয়েছে। আমাদের ওই অটোটাকে নয়, অটোর ড্রাইভারকে খুঁজতে হবে। কিন্তু স্যার এখনো পর্যন্ত কেউ ওকে দেখেইনি। ওকে দেখেওছে এবং শুনেওছে। মনে আছে ওই কেমিস্ট কি বলেছিল, কথায় কথায় বুঝেছো না বোঝনি বলে। রাইট স্যার, একদম এটাই বলেছিল। আপটে ওই লোকটা কিন্তু এখানেই অটো চালাতো, আর যদি এই শহর থেকেও চলে গিয়েই থাকে তো কেউ তো থাকবে যে ওকে চেনে। এখন ওর থেকেও বেশি ওর তথ্যগুলো আমাদের দরকার। আরে বন্ধু, এখন যে অটোতেই বসো, ড্রাইভার অটোটা কম চালায়, মুখটাই বেশি চলে। আমার ছেলে এই করে, আমার মা এটা ওটা, হ্যান্ডেলে হাত আর নজর রাস্তায়, কিন্তু মুখটা বক 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 বক। তাই না দাদা? হ্যাঁ। আরে পরশুই একজনকে দেখলাম অফিস থেকে ফেরার সময়। কি লোক ছিল মায়েরি! আরে সব কথায় বুঝেছো তো বুঝেছো তো বুঝেছো তো। আরে আমি বুঝেছি কি বুঝিনি তাতে তোর কি? গান্ধীনগর এসে গেছে বাবু। বেশ বেশ বেশ, থামো। অটো! কি ভাই, কোথায় থাকা হয়? আমি নাসিকে থাকি সাহেব। আপনি কোথায় থাকেন? আমি পুনেতে থাকি। এখানে কি করতে এসেছেন? আমি ওই কন্ট্রাক্টরই করি। আমিও তো বছর 3 আগে কন্ট্রাক্টরের কাজই করতাম। আরে কালকে একটা অটোওয়ালাকে পেয়েছিলাম। আরে কি লোক ছিল মায়ের! কি লোক ছিল মানে? ওই সব কথায় বুঝেছো তো বুঝেছো তো বুঝেছো তো। ও সন্তোষ সিকরে, আমি চিনি ওকে। 1 নম্বরের ধাপ্পাবাজ লোক। মনে হয় অমরাবতীতে আবার ফিরে এসেছে। ফিরে এসেছে মানে? হ্যাঁ স্যার, 2 বছর আগে। বলছিস ভাই? বলছি তোরা কি সারা জীবন এখানে এইভাবেই অটো চালিয়ে যাবি নাকি? তো তুই কি মার্সিডিজ কিনবি নাকি রে? ডায়লগ দিচ্ছে। দেখে যা ভাই, দেখে যা। আর একটা বছর তোরা দেখ আমাকে, তারপর আমাকে আর চিনতে পারবি না। বুঝলি না বুঝলি না? আমি না ওই লোকটাকে ঠিক বুঝতে পারি না স্যার। কোত্থেকে আসতো, কোথায় যেত। 2 নম্বরই লোক স্যার। একদিন আরে সন্তোষ, আরে শোন না রে, কোথায় যাচ্ছিস দৌড়ে দৌড়ে? হাঁপাচ্ছিস কেন রে এত তুই? দাদা প্রচুর গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? আমাকে জানে মেরে ফেলবে। আরে আরে হয়েছেটা কি বলবি তো রে? পরে দেখা কি হচ্ছে। হয়েছে বল না। তারপর ওর যে কি হলো কিছু জানতে পারলাম না স্যার। একটা কাজ করো স্যার, আমাদের সমস্ত সোর্সের সাথে যোগাযোগ করো, কোনো না কোনো খবর তো নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে স্যার। অটোর চালক, ঈগলের ছবি আর সার্জিক্যাল ব্লেডস, অনুসন্ধান আর তথ্যগুলো জুড়ে যে মুখটার সামনে এসেছিল সেটা ছিল সন্তোষ সিকরের। সন্তোষ অবিনাশের সঙ্গে দেখা করত, তাকে চকলেট দিত। তাহলে কি সেই নিষ্পাপ অবিনাশকে খুন করেছিল? আইনে প্রমাণ ছাড়াও সাক্ষীর বিশেষ ভূমিকা থাকে। সন্তোষী আসল খুনি এই বিষয়টা শুধুমাত্র কল্পনা ছিল, একটা অনুমান ছিল, আর এই অনুমান প্রমাণ করতে প্রয়োজন একটা সাক্ষীর। কিন্তু কেউ তো আছে যে দেখেছিল এই জঘন্য অপরাধ ঘটতে। চেল্লাবো, আরো চেল্লাবো আমি। আরে আমার বাপ, চুপ কর না, কি ফালতু বকে যাচ্ছিস? বকবো আমি, আরো বকবক করবো। চালা কারোর বাবাকে ভয় পাই না আমি। হ্যালো, দেখ ভাই, এই যা কিছু হয়েছে না, এগুলো ভুলে যা। এই কথাটা ভুলে যা।
এভাবে কিভাবে ভুলবে? ধরো ওদেরকে। আমি কিচ্ছু জানি না সাহেব, আমি কিচ্ছু করিসনি। শালা বল বল, কিছু করিসনি, কিছু করিসনি। স্যার আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। স্যার বলছি ওইসব তো সন্তোষ করেছে স্যার। কে সন্তোষ? ও অটো ড্রাইভার স্যার, 2 বছর আগে এখানেই অটো চালাতো স্যার। কি রে এটা? শক্তি আছে, পাতালের শক্তি, তন্ত্র সাধনা। আমি বাবা হয়ে গেছি, এখন তোমাদের কোনো সমস্যা হলে আমি সেট করব, বুঝলে নাকি বুঝলে না? আমার ছেলেটার চাকরি নেই, ঘরেই বসে আছে, ওর জন্য একটু কিছু করে দে না। 10,000 টাকা লাগবে। 10,000 দেবো। তারপর আমার গুরুদেব এমন একটা মন্ত্র পড়লো সোজা বোতলের ভিতরে। আরে আমার কাজ হয়ে গেছে, আমার ছেলেটা চাকরি পেয়ে গেছে মুম্বাইয়ে। তোমরা সব মিষ্টি মুখ করো, তুমিও মিষ্টি খাও, আর তুমিও নাও, আর তুমিও নাও। আমি বলেছিলাম না আমি সব পারবো, বুঝলি নাকি বুঝলি না? বুঝে গেছি রে ভাই, বুঝে গেছি। তারপরে ওর কাছে অনেক লোক আসতো স্যার। ভাই আমার মা কিন্তু 2 সপ্তাহ ধরে অসুস্থ, প্রচন্ড অসুস্থ, তুই কিছু কর না ভাই। মা মা মা, এই তুই আমার মায়ের সাথে কি করেছিস? আমি কিছু করিনি। তাহলে মা কথা বলছে না? আমি কিছু করিনি। কথা বলছে না কেন? কথা বলছে না কেন মা? বল। আমি কিছু করিনি। মা কথা বলছে না কেন? বল। এই স্যার তারপরেই সন্তোষ শহর ছেড়ে পালিয়ে গেল স্যার, কোথায় গেছে জানি না স্যার। তারপরে 2 বছর বাদে যখন ফিরে এলো। কে রে ভাই, কোথায় ছিলে এতদিন? সাধনা, তপস্যা। আমি একজন মহাগুরুকে পেয়েছি, পিশাচ 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 মানে ভূত, একটা বেতালকে বশ করেছি আমি। কিন্তু একটা প্রবলেম আছে। সেটা কি ভাই? মহাগুরু আমায় বলেছে বলি দিতে। এখানে তো পাটা পাওয়া যায়, নিয়ে আসবো নাকি? আরে ছাগল পাটা চলবে না। তাহলে? এতে 8 বছরের বাচ্চা দরকার হয়, সুন্দর মানে ছেলে। মানুষের বাচ্চা? আরে মানুষের বাচ্চারই কথা বলছি আমি। যদি তার বলি দিই তাহলে আমি জকের ধন পাবো, গুপ্তধন পাবো। গুপ্তধন? আরে ভাই আমাকেও তোর দলে নিবি রে? কর না ভাই, কর না ভাই। এত জ্ঞান দেখাচ্ছিস কেন ভাই? ঠিক আছে না, 8 বছরের বাচ্চা জোগাড় কর, কিন্তু সুন্দর। হ্যাঁ বুঝলি নাকি বুঝলি না? সাহেব তারপর আমরা 3 জনে বাচ্চা খুঁজতে বেরিয়ে যাই। বুঝকে শক্তি বাড়িটা কোথায় রে? ওই দিকে। তুই কোথায় যাচ্ছিস? আমি ওই দিকেই যাচ্ছি। আয় আমি তোকে ছেড়ে দিচ্ছি। আরে আয়, ওটো ওটো ওটো। আমরা পৌঁছে গেছি। মজা হয়েছে না? খুব মজা এলো। এই নে চকলেট। আজ একটা কথা বল, আমি কে? চকলেট আঙ্কেল। কিন্তু কাউকে এইসব কথা বলবি না যে আমরা দুজন কিন্তু বন্ধু, আমরা দুজন দেখা করি। হ্যাঁ ঠিক আছে? কাউকে বলবি না, ঠিক আছে? বাই বাই। যাচ্ছি আমি। হ্যাঁ স্যার। তারপর সন্তোষ বলল ওই দিন করতে হবে। তিনটে সার্জিক্যাল ব্লেড চাই, বুঝলে না? বুঝলে না? আরে পেশেন্ট আছে ওইদিকে, অপারেশন করতে হবে, বুঝলে না? বুঝলে না? চল আমরা যাচ্ছি। ঠিক আছে।
কোথায় যাচ্ছি? আরে আজ পার্টি হবে রে, আমার কিছু বন্ধু আসছে ওখানে, প্রচুর মজা হবে। কিন্তু মা রাগ করবে। আরে তার চিন্তা তুই কেন করছিস? আমি আছি তো, আমি সব সামলে নেবো। বুঝলি নাকি বুঝলি না? বুঝেছি। পৌঁছে গেছি আমরা। বন্ধুগণ, ও আমার বেস্ট ফ্রেন্ড রবি, মানে অবিনাশ। হ্যালো বাবা। হাত মেলা। হাই বাবু। হাই। চোখ আর বৃক্ষ, বৃক্ষ মানে কিডনি। মশলা রেডি কর। কি বলিস ভাই? এবার এই বডিটার কি করা যায় বলতো? তারপর স্যার বাচ্চাটাকে মেরে আমরা সবাই ওকে পচা পুকুরের মধ্যে ফেলে দিলাম স্যার। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড কে ছিল, আর কার শয়তানি ভাবনার ফসল ছিল এটা। এটা ঠিক যে এই অপরাধে প্রভু আর রবি সমান অংশীদার ছিল, কিন্তু এই কুকর্মের আসল মাথা ছিল সন্তোষ সিকরে। সন্তোষ তখনও নিখোঁজ ছিল। এতদিন তো সে পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে, কিন্তু এবার পালা পুলিশের। আরে তুই আয় তো, চল। আরে বলবি তো? দেখাচ্ছি, চল না। আরে কি আছে? এই দেখ। আরে এটা তো ওই জায়গাটাই না যেখানে আমরা লাশটা ফেলেছিলাম। আরে হ্যাঁ, এটাই তো। এখানেই গুপ্তধন আছে। এখানে আছে? আরে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নের মধ্যে এখানে এসে খুঁড়লাম তো 100টা মোহর পেলাম। বলেছিলাম না, বলেছিলাম না। বলি তারপরে তন্ত্র মন্ত্র, আমরা গুপ্তধন দেখতে পাবো। দেখতে পেলাম তো আমরা। এই এখানে না? হ্যাঁ এখানে। এক মিনিট। এই মজা করছিস আমার সাথে? হ্যাঁ, আরে বোকা পেয়েছিস আমাকে? মজা তো থানা যাবার পর হবে। চল। রে, কোথায় তোর মহাগুরু? স্যার আমার কোনো মহাগুরু টুরু নেই। একবার আমি দেখেছিলাম। দাদা এর এই রাত জেগে সব কি করে? আরে তুই এটা জানিস না, এই সাধুরা সারা রাত জেগে তপস্যা করে, অনেক শক্তি হয় এদের মধ্যে। এরা মরা মানুষের মাংস খায়, সেই জন্যই এরা শক্তি পায়, তাই না? এটা কি সত্যি? হ্যাঁ। আমি বলছি পালা এখান থেকে, পালা। আমি অঘরিতান্ত্রিক, টাকার জন্য সব করি না। পৃথিবীর উপর বিরক্ত। আমি এখানে সত্যের খোঁজে এসেছি। বাবা দু চারটে জিনিস আমাকে শিখিয়ে দাও না, আমি সারা জীবন তোমার গোলামি করবো। তোমার দুটো পায়ে পড়ি বাবা। তারপর আমি ঠিক করলাম যে আমি সব নিজেই শুরু করব। স্যার আমি 4 ক্লাস অব্দি পড়েছি স্যার, 4 ক্লাস। আমার কিছু যায় আসে না। প্রথমে একটু টাকা পেতাম, তারপর অনেক টাকা পেতে শুরু করলাম। একটা দুটো পার্টি বিগড়ে গেল, একজনের ওই মা মরে গেল না, সেজন্য আমি পালাতে হলো অমরাবতী ছেড়ে। আর ফিরে এসে ওই বাচ্চাটার বলি দিয়ে দিলি। স্যার কেউ একজন বলেছিল যে অঘরীদের কাছে প্রচুর শক্তি থাকে, ওরা নাকি লাশ খায়। আমি ভাবলাম যে আমিও লাশ খাবো, তাহলে আমার কাছে শক্তি আসবে। বুঝেছিস নাকি বুঝিসনি?
যে কোনো ভাবে, যে কোনো অবস্থায়, যে কোনো উপায়ে টাকা উপার্জন, এটা নব্য সমাজের একটা নতুন চিন্তাধারা। মানুষের জীবন, ইজ্জত আর আত্মসম্মানের এখানে যেন কোনো দাম নেই। সেই জন্যই তো নিষ্পাপ অবিনাশকে মারা হলো, সন্তোষ তার সঙ্গীদের আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কিন্তু আফসোস এটাই থেকে গেল যে এই শাস্তি শুধু অপরাধীদের নয়, বরং বিনা কোনো অপরাধে অবিনাশ আর তার মা বাবাকেও পেতে হলো। সন্তান পরিবারের প্রাণ হয়ে থাকে, সমাজের মেরুদণ্ড হয়ে থাকে, সত্য আর সুন্দরের প্রতীক হয়ে থাকে। বাচ্চারা সময়ের ধারক হয়ে থাকে। এদের প্রতি যত্ন নিন, সতর্ক থাকুন যেন কোনো সন্তোষ, রবি বা প্রভু এদের দুঃসময়ের অন্ধকারে না ঠেলতে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর তুলে ধরবো আরো একটা অপরাধের কাহিনী। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।